শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের 12তম অধ্যায় পরিবার সংক্রান্ত একটি অঙ্কের সমাধান এখানে দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং যদি এই ক্লাসটি তোমরা দেখো তাহলে খুব সহজে এই অধ্যায়ের অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আমার হাতে একটি গাইড আছে, পাঞ্জেরি গাইড। এই পাঞ্জেরি গাইড থেকে একটি অঙ্ক তোমাদের সামনে আমি এখানে সমাধান দেখানোর চেষ্টা করব। শিক্ষার্থীরা, এখানে যে অঙ্কটির সমাধান আমি দেখাবো সেই অঙ্কটি সম্পর্কে তথ্যগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি। একটি হলো যে 1 জানুয়ারি 2021 জনাব শিমুলের পরিবারের অবস্থা ছিল নিম্নরূপ। 1 জানুয়ারি বলতে কি বোঝায়? তাহলে বছরের শুরুতে এখানে বোঝানো হয়। সেই পরিবারের অবস্থা বলতে যে তথ্যগুলো এখানে দেয়া আছে সে তথ্যগুলো হলো মোটর সাইকেল 60,000 টাকা। এই যে বছরের শুরুতে যে তার পরিবারের অবস্থা, এই অবস্থা বলতে এখানে সম্পদের টাকা দেয়া থাকবে, এখানে দায়ের টাকা দেয়া থাকবে। তো এখানে আমাকে পারিবারিক যে তহবিল সেটা বের করতে হবে। তো প্রারম্ভিক সম্পদ থেকে আমাকে প্রারম্ভিক দায়টা এখানে বিয়োগ দিতে হবে। তো এখন মোটর সাইকেল 60,000 টাকা। শিক্ষার্থীরা, এখানে মোটর সাইকেল 60,000 টাকা সম্পদ। এই যে 60,000 টাকা আমি এখানে দেখানো হলো। তারপরে এখানে সম্পদ ছিল আরো আছে যে আসবাবপত্র 50,000 টাকা যোগ করলাম। আসবাবপত্র 50,000 টাকা আরো সম্পদ আছে এখানে। তারপরে দেখতে পাচ্ছি এখানে বাড়িঘর আছে 8 লক্ষ টাকা। বাড়িঘর এখানে 8 লক্ষ টাকা। তারপরে এখানে 5% ঋণ। 5% ঋণ এখানে 1 লক্ষ টাকা দেওয়া ছিল। এই 5% ঋণটা কিন্তু আমাদের জন্য কিন্তু দায়। তো ঋণের টাকা আমি অবশ্যই সম্পদের পাশে আনতে পারবো না এবং হাতে নগদ এখানে 24,000 টাকা। তাহলে এখানে 24,000 টাকা। তাহলে আমি তোমাদের সামনে আবারও কি কি সম্পদ দেখালাম সেটা আমি আবারও বলছি। এই 60,000 টাকা ছিল মোটর সাইকেল, বছরের শুরুতে 50,000 টাকা ছিল এখানে আসবাবপত্র, বাড়িঘর ছিল এখানে 8 লক্ষ টাকা, 5% ঋণ 1 লক্ষ টাকা, এই যে দেখতে পাচ্ছ ঋণের টাকা এখানে, এবং হাতে নগদ হলো এখানে 24,000 টাকা। এখন এখান থেকে আমাদের পারিবারিক তহবিলটা বের করতে হবে। তাহলে আমি দেখবো এখানে সম্পদ এখানে কত টাকা আছে। 60,000 যোগ 50,000 যোগ 8 লক্ষ যোগ 24,000। এখান থেকে আমি টোটাল সম্পত্তি এখানে এসেছে 9,34,000। এখান থেকে 1 লক্ষ টাকা আমাকে বিয়োগ দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 1 লক্ষ টাকা বিয়োগ দিই তাহলে কত আসে এখানে? 8,34,000 টাকা। শিক্ষার্থীরা, তাহলে আমরা সহজেই এখানে পারিবারিক তহবিলটা আমরা এখানে বের করতে পারলাম। তাহলে আমাদের পারিবারিক তহবিলটা এখানে আসলো 8,34,000 টাকা। শিক্ষার্থীরা, এখন আমরা এখান থেকে আয় ব্যয় বিবরণী সেই সমাধানটা এখানে বের করার চেষ্টা করব। এখন আমার এই গাইডে প্রাপ্তি প্রদান একটি ছক আছে। এখানে প্রাপ্তির পাশে, প্রদানের পাশে কিছু তথ্য দেওয়া আছে। আমি তথ্যগুলো ভালো করে পড়বো এবং এটার সাথে সমন্বয় কিছু তথ্য দেওয়া আছে যেটা আমার আয় ব্যয় বিবরণী সমাধান করার ক্ষেত্রে কাজে লাগবে। প্রাপ্তির পাশে সর্বপ্রথম যে তথ্য দেওয়া আছে উদ্বৃত্ত 1/1/21 24,000 টাকা। এই উদ্বৃত্ত 1/1/21 বলতে কিন্তু এই যে হাতে নগদ 24,000 টাকা। এখন তোমরা কিন্তু জানো যে প্রাপ্তি প্রদানটা করা হয় কিন্তু মূলত ওই পরিবারের বছরের শেষে তার হাতে নগদ কত টাকা আছে এটা বের করা, এবং এই হাতে নগদটা বের করার জন্যই প্রাপ্তি প্রদান হিসাবটা কিন্তু তৈরি করা হয়। এখন এই প্রাপ্তি প্রদান হিসাবটা তৈরি করতে গেলে বছরের শুরুতে আমাকে আগের বছরের হাতে নগদটা অবশ্যই দিতে হবে, কারণ না দিলে আমি কখনোই সঠিক প্রাপ্তি প্রদান বা বছরের শেষে যে হাতে নগদ থাকবে সেটা কিন্তু সঠিক তথ্য কিন্তু বের হবে না। তার ফলে স্বয়ংক্রিয়ভাবে বিগত বছরের হাতে নগদ আমাকে দিতে হবে। উদ্বৃত্ত 1/1/21 এটা 24,000 টাকা। এটা হলো বিগত বছরের হাতে নগদ, যেটা এই পারিবারিক তহবিলে আমাদের সম্পত্তির পাশে দেখানো হয়েছে। তারপরে বেতন আছে 2,50,000 টাকা। বেতন কিন্তু পরিবারের জন্য কিন্তু একটি আয়। তাহলে এখানে লিখলাম এখানে আয় সমূহ।
শিক্ষার্থীরা, তাহলে এখানে এখানে লিখলাম বেতন। এখন দেখতে হবে যে বেতন সম্পর্কে সমন্বয় কোনো কিছু বলা আছে কিনা। সমন্বয় বলা আছে 10,000 টাকা বেতন এখনো অনাদায় রয়েছে, অর্থাৎ এই বেতন কিন্তু এখনো পাওয়া যায় নাই। উনি বেতন প্রাপ্তির পাশে বেতন দেওয়া ছিল 2,50,000 টাকা, আর সমন্বয় বলা আছে 10,000 টাকা বেতন এখনো অনাদায় রয়েছে। তাহলে বেতন আমার প্রথম ঘরে 2,50,000 যোগ এখানে অনাদায়ী। তাহলে বেতন এখানে প্রাপ্তি পাশে 2,50,000 যোগ অনাদায় যোগ করার পর টোটাল বেতন এখানে 2,60,000 টাকা। আরেকটি লেনদেন আছে পার্ট টাইম কাজের সম্মানী 70,000 টাকা, অর্থাৎ তিনি তার মূল যে চাকরি সেই চাকরির পাশাপাশি তিনি আরেকটি প্রতিষ্ঠানে সময় দিয়ে থাকেন, কাজ করে থাকেন, সেখান থেকে তিনি সম্মানী পান। এই সম্মানী তার জন্য কিন্তু একটি আয়, যার ফলে পার্ট টাইম কাজের সম্মানী 70,000 টাকা, এটাকেও আমার আয়ের মধ্যে দেখাতে হবে। তবে পার্ট টাইম সম্মানী সম্পর্কে সম্মানের কোনো কিছু বলা নেই। তাহলে এখানে সম্মানী, সম্মানী 70,000 টাকা। এবং এখানে আরেকটি লেনদেন দেওয়া আছে বিবিধ প্রাপ্তি, অর্থাৎ তিনি আর বিভিন্ন খাত থেকে তিনি অর্থ পেয়েছেন, এটা আমাকে আইন মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এই তিনটাই কিন্তু আমাদের পরিবারের জন্য আয়, এখান থেকে আমাকে ব্যয়টা বাদ দিতে হবে। শিক্ষার্থীরা, তাহলে এখান থেকে আমি টোটাল আয়টা পরে যোগ করব। এখন ব্যয় কি কি আছে? এখানে ব্যয় আছে প্রথমে খাদ্য সামগ্রী ক্রয়। খাদ্য সামগ্রী ক্রয় হলো 1,20,000 টাকা, কিন্তু এটা সম্পর্কে সমানে কোনো কিছু বলা নেই। তাহলে খাদ্য সামগ্রী ক্রয়, আমি এখানে শুধু খাদ্য সামগ্রী লিখে 1,20,000 টাকা দেখিয়ে দিলাম। তারপরে দৈনন্দিন বাজার খরচ 65,000 টাকা, কিন্তু এই দৈনন্দিন বাজার সম্পর্কে সমানে বলা আছে বাজার খরচ 5,000 টাকা বকেয়া রয়েছে। এখন বাজার খরচ কিন্তু একটি ব্যয়, তাহলে বাজার খরচ এখানে এখানে বাজার খরচ আমাদের দেওয়া আছে 65,000 টাকা। এখানে সমানে বলা আছে বাজার খরচ বকেয়া 5,000 টাকা। তাহলে এখানে বাজার খরচ বাবদ তার প্রকৃত ব্যয় হলো 70,000 টাকা। তারপরে কাপড় চোপড় করা এখানে 20,000 টাকা, কাপড় চোপড় করা কিন্তু এটি ব্যয়। তাহলে কাপড় চোপড় ক্রয় হলো এখানে 20,000 টাকা। তারপরে শিক্ষার্থীরা এরপরে প্রধানের পাশে দেওয়া আছে ফ্রিজ ক্রয়। ফ্রিজ ক্রয় কিন্তু আমরা কখনোই ব্যয় ধরতে পারবো না। ফ্রিজ ক্রয় কিন্তু এটা প্রধানের পাশে আসবে, কারণ টাকা চলে গিয়েছে, কিন্তু এটাকে কখনোই নিয়মিত ব্যয় ধরতে পারবো না। তারপরে ব্যাংকে জমা দেওয়া আছে, এটা কিন্তু ব্যয় না। এরপরে দেওয়া আছে শিক্ষা ও চিকিৎসা ব্যয় 30,000 টাকা। শিক্ষা চিকিৎসা ব্যয় সম্পর্কে সমানে কোনো কিছু বলা নেই, যার ফলে সরাসরি দ্বিতীয় ঘরে যাবে। এরপরে শিক্ষার্থীরা দেওয়া আছে গ্যাস পানি ও বিদ্যুৎ, এখানে 36,000 টাকা। এটা সম্পর্কে সমানে কোনো কিছু বলা নেই। গ্যাস পানি বিদ্যুৎ 36,000 টাকা।
এরপরে প্রদানের পাশে দেয়া আছে ঋণের সুদ 2000 টাকা। কিন্তু শিক্ষার্থীরা আমি কিন্তু ঋণের সুদটা কিন্তু এখানে 2000 টাকা সরাসরি দেখাতে কিন্তু পারবো না। তার কারণ হলো এই যে 1 লক্ষ টাকা এটা কিন্তু ঋণের টাকা, এবং এটার পরে আমাকে 5% সুদ বের করতে হবে। সামান্য এই বছরের শুরুতে তথ্য দেওয়া ছিল 5% ঋণ 1 লক্ষ টাকা, আমাকে আগে 1 লক্ষ টাকা পরে 5% করতে হবে। তাহলে 1 লক্ষ গুণ 5% করার পর এখানে 5000 টাকা আসে। তাহলে টোটাল এই ঋণের পরে সুদ কত আসলো? 5000 টাকা আসলো। এখানে 5000 টাকার মধ্যে প্রদানের পাশে যেহেতু 2000 টাকা দেওয়া আছে, এর মানে হলো এই 5000 টাকার মধ্যে আমি ইতিমধ্যে তাকে 2000 টাকা দিয়ে দিয়েছি। এখন তাকে যদি 2000 টাকা দিয়ে দেয় তাহলে আমাকে এখনো 3000 টাকা প্রদান করতে হবে। এই 3000 টাকায় আমার বকেয়া, কারণ এই টাকাটা কিন্তু আমি তাকে দিতে পারি নাই। আমি আবারও বলছি, এই 1 লক্ষ টাকার পরে 5% সুদ আমাকে বের করতে হবে। এই 1 লক্ষ টাকার পরে 5% করার পর এখানে 5000 টাকা আসছে। এই 5000 টাকার মধ্যে আমি তাকে 2000 টাকা দিয়ে দিয়েছি। তার প্রমাণটা কি? প্রদানের পাশে ঋণের সুদ দেওয়া ছিল 2000 টাকা। আমি যদি তাকে 2000 টাকা দিয়ে থাকি তাহলে এখনো কিন্তু 3000 টাকা প্রদান করতে পারি নাই। এইটাই কিন্তু আমার জন্য বকেয়া। তাহলে এখন দেখাবো এইভাবে ঋণের সুদ। ঋণের সুদ এই যে 2000 টাকা প্রথম করে যোগ বকেয়া। শিক্ষার্থীরা, তাহলে আমার কিন্তু এখানে আয় এবং ব্যয়ের কাজটি সম্পূর্ণ করা হয়ে গিয়েছে। এখন দেখি টোটালি আমার আয় কত আসে। 2,60,000 টাকা যোগ 70,000 টাকা যোগ 10,000 টাকা। এখানে টোটাল আয় হলো 3,40,000। এখন শিক্ষার্থীরা দেখবো যে আমার ব্যয় কত আসে। 1,20,000 টাকা যোগ 70,000 টাকা যোগ 20,000 টাকা যোগ 30,000 টাকা যোগ 36,000 টাকা যোগ 5,000 টাকা। এখানে ব্যয় আসছে 2,81,000 টাকা। 3,40,000 থেকে 2,81,000 টাকা বিয়োগ দেই। শিক্ষার্থীরা, তাহলে আমাদের এখানে আয় উদ্বৃত্ত বের হলো 59,000 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নম্বরটি বুঝতে পেরেছো। আমরা এখন গ নম্বর আর্থিক অবস্থার যে বিবরণী, এই অংশটির সমাধান এখানে দেখাবো। তোমরা জানো যে গ নম্বরে আর্থিক অবস্থার বিবরণীর সমাধানে সম্পদের কাজ করতে হবে, তারপর দায় ও পারিবারিক তহবিলের কাজটি করতে হবে। শিক্ষার্থীরা, তো আমরা এখন সম্পদের কাজটি করব এইভাবে। আমাদের বছরের শুরুতে সম্পদগুলো আমরা আগে দেখাবো, তবে আমাদের বছরের শুরুতে সম্পদগুলো শুধু একটা পরিবর্তন হবে, হাতানগদ। এটা কখনোই বছরের শুরুর হাতানগদ দেখানো যাবে না, এটা সবসময় বছরের শেষেটা দেখাতে হবে। এবং শেষেটা কোথায় পাবো? ওই যে প্রাপ্তি প্রদানের কথা বললাম, এই প্রাপ্তি প্রদানের শেষে উদ্বৃত্ত বা হাতানগদ লেখা থাকে। এখানে লেখা আছে 16,000 টাকা, এটাকে আমাদের হাতানগদ হিসেবে দেখাতে হবে। তো এখানে শুরুতে দেওয়া আছে মোটর সাইকেল। এখানে মোটরসাইকেল 60,000 টাকা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে আসবাবপত্র, এখানে 50,000 টাকা দেওয়া আছে। বাড়িঘর দেওয়া আছে 8 লক্ষ টাকা। এই যে বাড়িঘর এখানে 8 লক্ষ টাকা। বাড়িঘর এখানে 8 লক্ষ টাকা দেওয়া আছে। ব্যাংক ঋণ তো এখানে আসবে না, কারণ এটা হলো তোমার দায়। হাতানগদ দেওয়া আছে 24,000 টাকা, কিন্তু এই হাতানগদ আসবে না, কারণ এটা বছরের শুরুতে। আমাকে বছরের শেষে হাতানগদ 16,000 টাকা, সেটা আমাকে দেখাতে হবে। এই যে হাতানগদ এখানে 16,000 টাকা। এখানে হাতানগদ এই 16,000 টাকা দেখতে পাচ্ছ। এরপরে আমার বছরের শুরুতে সম্পদগুলো দেখানো হলো। এরপরে প্রদানের পাশে আমাকে দেখতে হবে যে প্রদানের পাশে আর কোনো সম্পদ আছে কিনা। যেমন এখানে আছে ফ্রিজ ক্রয় 40,000 টাকা।
এখানে ফ্রিজ ক্রয় দেওয়া আছে 40,000 টাকা। তারপরে ব্যাংকে জমা দেওয়া আছে 25,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া আছে এখানে 25,000 টাকা। আর হাতে নগদ 16,000 টাকা দেখানো হয়ে গেছে। এবার আমার আয় বকেয়া ছিল যে বেতন 10,000 টাকা অনাদায় ছিল, আয় বকেয়া হলো সম্পদ, তাহলে এখানে বেতন অনাদায়। সেক্ষেত্রে আমাদের সম্পত্তির কাজ শেষ। মোটরসাইকেল বছরের শুরুতে ছিল, এটা কিন্তু বছরের শুরুতে ছিল। হাতে নগদ বছরের শেষেটা আসবে। ফ্রিজ ক্রয় প্রদানের পাশে ছিল, ব্যাংকে জমা প্রদানের পাশে ছিল, আর বেতন অনাদায় এটা আমাদের সমন্বয় দেওয়া ছিল। এখন আমাকে কাজটি করতে হবে দায় ও পারিবারিক তহবিল। তোমাদের নিশ্চয় মনে আছে পারিবারিক তহবিল বের করার সময় কিন্তু 5% ঋণ আমার 1 লক্ষ টাকা ছিল, ওইটা আমাকে দিতে হবে। এই যে 5% ঋণ, 5% ঋণ এখানে দিতে করে 1 লক্ষ টাকা। খরচ বকেয়া হলে কি, খরচ বকেয়া হলে দায়। তাহলে এই যে 5% ঋণের পরে বের করার পরে আমাদের কিন্তু 5,000 টাকা আসছিল, এবং এই 5,000 টাকা থেকে আমরা 2,000 টাকা তাকে ইতিমধ্যে দিয়ে দিয়েছি। তার আমাদের বকেয়া ছিল কয় টাকা, 3,000 টাকা ছিল। তাহলে খরচ বকেয়া হলে দায়, এবং সেই 3,000 টাকা আমাকে দায়ের পাশে দেখাতে হবে। এই যে 3,000 টাকা। এরপরে সমন্বয় দেওয়া ছিল তোমাদের বাজার খরচ বকেয়া ছিল, বকেয়া বাজার খরচ 5,000 টাকা, এটা খরচ বকেয়া এবং খরচ বকেয়া হলে দায়। বকেয়া বাজার খরচ 5,000 টাকা। শিক্ষার্থীর এরপরে পারিবারিক তহবিল। পারিবারিক তহবিল ছিল 8,34,000 টাকা। এখানে এই যে 8,34,000 টাকা। শিক্ষার্থীরা এখন এই পারিবারিক তহবিল আমাদের এখানে বের হচ্ছে 8,34,000 টাকা। এটার সাথে আমাকে আয় উদ্বৃত্ত 59,000 টাকা যোগ করতে হবে। তাহলে এখানে 8,34,000 টাকা যোগ 59,000 টাকা যোগ করার পর এখানে এসেছে 8,93,000 টাকা। দেখি আমাদের দায়ের কত আসে। 8,93,000 টাকা যোগ 5,000 টাকা যোগ 3,000 টাকা যোগ 1 লক্ষ টাকা। এখানে এসেছে 10,01,000 টাকা। দেখি আমাদের সম্পত্তির পাশে একই টাকা আসে কিনা। 60,000 যোগ 50,000 যোগ 8 লক্ষ যোগ 16,000 যোগ 40,000 যোগ 25,000 যোগ 10,000। হ্যাঁ শিক্ষার্থীরা আমাদের মিলে গিয়েছে। এখানে 10,01,000 টাকা। শিক্ষার্থীরা এই হলো আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আজকে তোমাদের সামনে এই পর্যন্তই। আমি আগামীতে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।